দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের আনন্দ দেওয়ার জন্য ভালো ভালো সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানাই, কিন্তু দেখো তোমরা কেউ পাশে দাঁড়াও না। প্লিজ পাশে দাঁড়িয়ে একটি সাবস্ক্রাইব করে দিন। দেখলেন তো, আপনার প্রখর বুদ্ধিকে এই গ্রামের সাধারণ মানুষও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। ওই দাদি আম্মা আপনাকে প্রকাশ্যে সম্মান জানাবেন। আপনি সত্যিই অসাধারণ। আমি জানি ফারা, এই সামান্য মাটির মানুষের মধ্যে আমার মতো একজন মেধাসম্পন্ন মানুষ থাকাটা তাদের চরম সৌভাগ্য। সবাই জড়ো হবার পর দাদি আম্মা তার জীর্ণ খাটিয়া থেকে উঠে দাঁড়ালেন এবং আদনানের দিকে এগিয়ে গেলেন। বাবা আদনান, হ্যাঁ বলুন দাদি আম্মা, আপনি আমার কাছে কি চান? শোনা যায় বাবা, তুমি এই গ্রামে আসার পর থেকে প্রতিদিন কেবল চিন্তা করেই যাচ্ছ। কথাটা কি সত্যি? হ্যাঁ দাদি আম্মা, চিন্তা করাই আমার একমাত্র কাজ, আমার জীবন। দেখেছো তোমরা গ্রামের মানুষজন, আমাদের আব্বাস মির্জার জামাই কত বড় জ্ঞানী। আমরা সবাই মাঠে কঠোর পরিশ্রম করে মাটির সাথে মিশে যাচ্ছি, অথচ ইনি আমাদের সবার জন্য, এই পুরো পৃথিবীর কল্যাণের জন্য গভীর চিন্তা করছেন। আমাদের উচিত এই মহাপুরুষকে শ্রদ্ধা জানানো। জনতা কিছুটা দ্বিধায় পড়ে হাততালি দিল। ফারাহের মুখ গর্বে ফেটে পড়ার জোগাড়। তবে শোনো বাবা, তুমি সত্যি খুব বুদ্ধিমান। তোমার মতো জ্ঞানীর জন্য এই সাধারণ মাঠের কাজ, কোদাল ধরার কাজ কখনোই মানায় না। আমি তোমার প্রখর বুদ্ধির উপযুক্ত একটা কাজ দেব, যা তোমার মর্যাদার সঙ্গে মানানসই। আমার বুদ্ধির উপযুক্ত কাজ? সেটা কি ধরনের কাজ? দাদি আম্মা তখন তার খাটিয়ার নিচ থেকে একটি বিশাল পুরনো বস্তা টেনে বের করলেন। বস্তা খুলে তিনি তার ভিতর থেকে একটি বিশাল রঙিন সুতোর গোলা বের করলেন। সেটি সাধারণ কোনো গোলা ছিল না। শত শত রেশমি সুতো একে অপরের সাথে এমন জট পাকিয়েছিল যে তার শুরু বা শেষ কোথায় তা বোঝার কোনো উপায় ছিল না। দেখতে সেটা ছোটখাটো পাহাড়ের মতো দেখাচ্ছিল। গোলাটি এগিয়ে দিয়ে, এই নাও বাবা, এটা হলো একটা চরম সমস্যা। এটা শারীরিক শ্রমের কাজ নয়, এটা তোমার তীক্ষ্ণ বুদ্ধি আর গভীর চিন্তা দিয়ে সমাধান করার কাজ। তোমার চ্যালেঞ্জ হলো একটি সুতো না ছেড়ে এই পুরো গোলা থেকে সব রঙের সুতো আলাদা আলাদা করে গুছিয়ে দিতে হবে। এইটুকুই? এটা আমার বুদ্ধির কাছে তো সামান্য ব্যাপার। এত সহজ ভেবো না বাবা, তোমার জন্য একটি সময়সীমা আছে। আজ সূর্যাস্তের মধ্যে তোমাকে এই পুরো গোলাটা খুলে সব সুতোর আলাদা আলাদা চাকা বানিয়ে আমাকে ফেরত দিতে হবে। এটা তোমার প্রথম দিনের পরীক্ষা। চিন্তা করবেন না, আমার স্বামী 1 ঘন্টার মধ্যেই করে ফেলবে। ঠিক আছে গ্রামের মানুষেরা, আপনারা সবাই এবার যেতে পারেন। আমাদের জ্ঞানী মহাশয় তার চিন্তা এবং বুদ্ধির কাজ শুরু করবেন। আদনান, তুমি এখানেই এই চত্বরের উপর বসে তোমার মহৎ কাজ শুরু করো। জনতা সবাই চলে গেল। আদনান সেই জট পাকানো সুতুর গোলার সামনে বসে গর্বিত হাসি হাসল। এই সামান্য বুড়ি আমাকে পরীক্ষা করতে চাইছে, আমি ওকে আমার মেধার ক্ষমতা দেখাবো। আদনান গোলাটা হাতে নিল। একদিক ধরে টানল, সুতো আরো শক্ত হলো। অন্য দিক ধরে টানল, সুতো আরো বেড়ে গেল। এ কি ধরনের সুতো? এটা কেন এমন জট পাকাচ্ছে? দুপুর হলো। সূর্যের তেজ সরাসরি তার মাথার ওপর পড়ল। আদনানের কপাল থেকে ঘাম ঝরছে। সেই সুতোর গোলা যত খোলার চেষ্টা করা হলো, তত যেন সেটি একটি বড় ভয়ানক জটে পরিণত হচ্ছিল। তার নখগুলি ব্যথা করতে শুরু করলো, আর মাথা যেন গরম হয়ে যাচ্ছিল। দেখ, এই সুতোটা যদি কেবল এই দিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে যেত, তাহলে এই জটিল গিঁটটা তৈরি হতো না। কেন হয় না এমন? সূর্যাস্ত হলো, দিনের আলো নিভে আসছে। দাদি আম্মা ঘুম থেকে উঠে এলেন এবং দেখলেন আদনান সেই সুতোর গোলার পাশে বসে নিজের চুল ছেড়ছে। গোলাটা সকালের চেয়েও খারাপ অবস্থায়, একটি বিশাল দলা হয়ে আছে। কি হলো বাবা জ্ঞানী, তোমার বুদ্ধির কাজ কি? প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সত্য পূরণ করে দিন। একটু আমাদের উপর দয়া করুন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবে। তোমাদের কাছে একটি আবদারটি পূরণ করে দিন প্লিজ। দাদি আম্মা, এই সুতো ঠিক নয়, এটা দোষযুক্ত।
এটা নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এমন জট পাকিয়েছিল। এটা কোনো বুদ্ধি দিয়ে করার কাজ নয়। ওহ, তাই বুঝি। আমারই ভুল হয়েছে বাবা। মনে হচ্ছে আজ সুতোটা তোমার মেধার যোগ্য ছিল না। ঠিক আছে, এই গোলাটা এখানেই ফেলে দাও। কাল তোমার তীক্ষ্ণ বুদ্ধির উপযুক্ত আরও একটি চমৎকার সুতো আনাবো। ঠিক আছে, কাল দেখবেন আমার আসল বুদ্ধি কি করতে পারে। পরের দিন সকালে আদনান কিছুটা অনিচ্ছা সত্ত্বেও চত্বরে এলো। দাদি আম্মা আগেই সেখানে অপেক্ষা করছিলেন। তিনি আরও একটি বস্তা খুলে এইবার আগের দিনের চেয়ে দ্বিগুণ বড় একটি সুতোর গোলা বের করলেন। তবে সেই গোলাটি ছিল আঠালো, সান্দ্র গুড়ের রসে চুবানো, যা দেখে আদনানের গা গুলিয়ে উঠল। ছি ছি, এটা কি বিশ্রী জিনিস, এমন কেন? এটাই হলো বিশেষ সুতো বাবা। এটা খুলতে হলে সাধারণ বুদ্ধি নয়, অসাধারণ অদম্য বুদ্ধি থাকতে হয়। তোমার কাছে সেই ক্ষমতা আছে। শুরু করো, সূর্যাস্তের মধ্যে সম্পূর্ণ করে দেখাও। আদনান চরম অনিচ্ছা সত্ত্বেও সেই আঠালো গোলাটি হাতে নিল। গুড়ের রস তার হাতে লেগে যাচ্ছে। সুতো টানলে জট না খুলে কেবল সেই আঠালো রস লম্বা হয়। সে মনে মনে বুঝতে পারল এই বুড়ি তাকে ইচ্ছে করে বিপদে ফেলছে। দেখতে দেখতে দুপুর হলো। তীব্র রোদের তাপে গুড়ের রসে মিষ্টি গন্ধ ছড়ালো। সেই গন্ধে হাজার হাজার মাছি, পিঁপড়ে আর অন্যান্য পোকামাকড় এসে আদনানকে ঘিরে ধরল। তারা তার হাতে, মুখে, মাথায় বেসতে লাগলো। রাগ এবং ঘৃণায় চিৎকার করে, দূর হ, এ কি যন্ত্রণা! আমার গভীর চিন্তায় বাধা দিচ্ছিস কেন তোরা? তার সারা শরীর আঠালো গুড়ে মাখামাখি, হাত চিটচিটে আর মুখে মাছি। এই সময় ফারাহা তার জন্য দুপুরে খাবার নিয়ে এলো। আশ্চর্য হয়ে, এ কি অবস্থা হয়েছে আপনার? আপনার শরীর কি খারাপ লাগছে? তুমি এখান থেকে দ্রুত যাও, সব তোমাদের বাবার জন্য। তার জন্য আমাকে এই অসম্মানজনক কাজ করতে হচ্ছে, যা আমার মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী। আপনি এমন করে বলছেন কেন? যাও, আমার মনোযোগ নষ্ট করো না। আমি এই জট নিয়ে গভীর চিন্তা করছি। সূর্যাস্ত হলো। দাদি আম্মা এলেন। আদনান সেই গুড়ের গোলার কাছে বসে পিঁপড়েদের তাড়ানোর চেষ্টা করছে। তাকে দেখে এক পাগল বলে মনে হচ্ছিল। কি হলো বাবা জ্ঞানী? এই বিশেষ সুতোটাও তোমার মনোভূত হলো না? না, আমার দ্বারা এটা সম্ভব নয়। এটা অসাধ্য। এই কাজ মানুষ করতে পারে না। হায় হায়, তোমার মতো জ্ঞানীর কাছেও যদি অসাধ্য হয়, তাহলে আর কার কাছে হবে? ঠিক আছে, কাল তোমাকে শেষ সুযোগ দেব। কাল তোমার আসল চূড়ান্ত পরীক্ষা। তোমার জন্য কাঁটা ঝোপ থেকে তুলে আনা শক্ত শনের সুতো আনাবো। সেটা নিশ্চিত তোমার যুক্তিবাদী মনকে খুশি করবে। কাটা ঝোপ শব্দটি শুনে আদনানের হার্ট ফেল হবার মতো অবস্থা হলো। সেই রাতে ভয়ে এবং চিন্তায় তার একেবারে তিনি একটি বিশাল শুকনো কাঁটাযুক্ত শনের আঁশের গোলার মতো সুতো নিয়ে প্রস্তুত। এসো বাবা, এসো, আজ তোমার আসল পরীক্ষা। এই না। দাদি আম্মা যখন সেই কাঁটা ভর্তি গোলাটি তার দিকে এগিয়ে দিতে গেলেন, তখন আদনান মুহূর্তের মধ্যে একটি বিরাট আর্তনাদ করে উঠল। সে দৌড়ে গিয়ে দাদি আম্মার পায়ে পড়ে গেল। না মা, আমার আর এই কাজ চাই না। আমি আর পারছি না, আমাকে ক্ষমা করুন মা। কি হলো বাবা জ্ঞানী? তোমার প্রিয় বুদ্ধির কাজটা নেবে না? না, আমার আর এই বুদ্ধির কাজ দরকার নেই মা। এই জট পাকানো নরক থেকে মুক্তি দাও। এই সুতোর জট খোলার চেয়ে মাঠে নেমে মাটি কোপানো হাজার গুণ সহজ। শ্বশুর মশাই, আমাকে ক্ষমা করুন। আমি কোনো জ্ঞানী নই। আমি এক চরম এবং পরিশ্রমজীবী আলসে। আমি আপনার সম্পত্তির লোভে আপনার মেয়েকে মিথ্যা বলে মুগ্ধ করেছিলাম। আমি আসলেই দুঃখিত এবং অনুতপ্ত। আপনি এসব কি বলছেন? মা, আমাকে ওই কোদালটা দাও। আমাকে ওই সহজ শারীরিক পরিশ্রমের কাজটা দাও। আমি সেই মাঠে নেমে কাজ করব। এই মেধা খাটানোর যন্ত্রণা আর এই চিন্তা ভাবনার নরক আমার আর সইছে না। দেখলে তো আব্বাস, এখন তোর জামাইয়ের আসল জ্ঞান হয়েছে। এখন সে বুঝতে পেরেছে কোন কাজটা আসলে কঠিন আর কোনটা সহজ। এবার ওকে মাঠে নিয়ে যা। কয়েক সপ্তাহ পরের দৃশ্যটি ছিল
একেবারে ভিন্ন। নূরপুরের সবুজ মাঠে এক নতুন শ্রমিককে দেখা গেল, আদনান খান। সে ঘাম ঝরাতে ঝরাতে অন্য শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি খুঁড়ছে। জামাই, খুব ক্লান্ত হয়ে গেছে দেখছি, একটু বিশ্রাম নেবে? তোমার সেই প্রিয় চিন্তা করার জন্য ঘরে যাবে? না শ্বশুর মশাই, এই কঠোর পরিশ্রমই আমার কাছে হাজার গুণ আনন্দের। ওই চিন্তা শব্দটা শুনলেই আমার এখন ভয় লাগে। ফারা তার স্বামীকে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে দেখে এখন অনেক খুশি। আব্বাস মির্জা তার জামাইকে সঠিক পথে আনার জন্য কৃতজ্ঞতা স্বরূপ দাদি আম্মাকে 100 বিঘা জমি লিখে দিতে চাইলেন। মা, আপনি এই সম্পদ গ্রহণ করুন। অমনোযোগী ভঙ্গিতে, তোর সম্পদ তুই নিজের কাছেই রাখ। ওই আলসে জামাইয়ের জন্য আমি টানা 3 রাতের ঘুম নষ্ট করেছি। তুই এখন এখান থেকে যা, আমাকে শান্তিতে ঘুমোতে দে। এই বলে সেই অসাধারণ বুদ্ধিমতী দাদি আম্মা নিজের বিশেষ কায়দায় আরও একটি জটিল সমস্যার সমাধান করে হাসি মুখে আবার তার খাটিয়ায় উঠে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। এই ভিডিওটি যারা প্রথম থেকে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাঝে মাঝে কিছু কথা বলেছি আমাদের চ্যানেল সম্পর্কে, কারো যদিও বিরক্ত হয় এর জন্য ক্ষমা প্রার্থী। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না।